প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, যে যার বাসায় অবস্থান করছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে প্রতি মঙ্গলবার ঠিক 9:30টায় আমাদের আইসিটি ক্লাস হওয়ার কথা। তারই ধারাবাহিকতায় আমি আইসিটি ডিপার্টমেন্ট থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো যে আমরা কি নিয়ে পড়াশোনা করছিলাম, আমরা অধ্যায় 5 নিয়ে পড়াশোনা করছিলাম এবং আমি তোমাদেরকে সবসময় বলেছি যে এই অধ্যায় 5 এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই অধ্যায় 5 থেকে বোর্ড পরীক্ষায় 2টা প্রশ্ন আসে এবং এই অধ্যায় 5-এর ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, প্রোগ্রামিং রিলেটেড জিনিস, অ্যালগরিদম, ফ্লোচার্ট। আমি বারবার বলেছি যে তোমরা যদি এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারো তবে অবশ্যই বোর্ড পরীক্ষায় 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবে এবং যেই 2টা সৃজনশীল তোমাকে A+ পেতে খুবই সাহায্য করবে। তো আমি দেখেছি তোমরা আমার বিগত ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে করেছো এবং আমি যে HW গুলো দিয়েছিলাম তোমরা অনেকেই সেগুলো করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছো। আমি সেগুলো কিছু ভুল হলে ঠিক করে দিয়েছি, তো এই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা অ্যাকচুয়ালি কি পড়বো, আমাদের আরো কিছু ফ্লোচার্ট বাদ আছে, সেই ফ্লোচার্টগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব এবং শেষে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে একটু আলোচনা করব। সাথে কিন্তু মাঝখানে আমি কিছু এমসিকিউর কথাও বলবো তোমাদেরকে সেই এমসিকিউ গুলোও একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি কিছু বলে দিব যে এইভাবে এমসিকিউ আসতে পারে, তো তোমরা জাস্ট আমি একটা গাইডলাইন দিয়ে দিব, বাট এমসিকিউ কে ভালো করার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই বাসায় পড়তে হবে। বিশেষ করে কলেজের ওয়েবসাইটে কিছু এমসিকিউ দেয়া আছে অ্যানসার সহ, সেই এমসিকিউ গুলো তোমরা ডাউনলোড করে পড়তে পারো, ঠিক আছে? তো আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা ক্লাসে যথাসময়ে চলে আসো। আমরা শুরুতে একটু সময় নিচ্ছি, তোমরা আমাকে একটু কমেন্টসে জানাতে পারো যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা এবং তুমি আমাকে দেখতে পাচ্ছ কিনা। যদি আমার সাউন্ড ঠিক থাকে, তুমি আমাকে দেখতে পাও, তবে আমি মেইন ক্লাসে চলে যাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্টসে জানাতে পারো। তো আমি আজকে ক্লাসটা বাসা থেকে নিচ্ছি। তোমরা জানো যে বাইরের যে অবস্থা, মানে বাইরে না যাওয়াটাই যতটুকু সম্ভব। আমি স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করি ক্লাসটা আজকে বাসা থেকে নিচ্ছি। তো তোমরা ক্লাসে চলে আসো ইনশাল্লাহ। আজকে আমরা আরো যে বাকি ফ্লোচার্টগুলো ছিল, অ্যালগরিদমগুলো ছিল, সেগুলো নিয়ে পড়াশোনা করব এবং একই সাথে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও যেন তোমার অন্য বন্ধুরা ক্লাসটা দেখার সুযোগ পায়। তো আমাকে তোমরা একটু সময় দিবে সাউন্ডটা চেক করার জন্য। একটু কমেন্টসে আমাকে জানাও যে আমার সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আমি পড়ায় চলে যাচ্ছি। আমাকে একটু সময় দিবে তোমরা। আমরা একটু চেক করে নিচ্ছি আমাদের সব সেটআপটা ঠিক আছে কিনা। এর মধ্যে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বে। আমি কিন্তু সবাইকে বলেছি যে তোমাদের ক্লাসে তোমরা জয়েন যখন করবে একেবারে ক্লাসের মতো যেভাবে খাতা কলম নিয়ে থাকো, ঠিক টেবিলে বসে খাতা কলমটা তোমার সামনে রাখবে। যদি প্রশ্ন থাকে আমি তোমাদের কমেন্টস দেখব, সেই কমেন্টসে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে। তো তোমাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই খাতা কলম সামনে রাখবে এবং যে কোনো প্রশ্ন, যখনই কোনো প্রশ্ন থাকবে তুমি আমাকে কমেন্টসে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমরা মনে হয় আমাকে সবাই শুনতে পাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পড়ায় চলে যেতে পারি। দেখো, আমরা যে ফ্লোচার্টগুলো করেছিলাম সাথে কিন্তু আমি অ্যালগরিদমও বলে দিয়েছিলাম যে তুমি যদি অ্যালগরিদম পারো বা তুমি যদি ফ্লোচার্ট পারো তাহলে কিন্তু তোমার অ্যালগরিদমের জন্য খুব বেশি সময় নষ্ট করতে হচ্ছে না। ব্যাপারটা এরকম, তোমরা অনেকেই জিনিসগুলো আয়ত্ত করে ফেলেছো। তো আমি একটু বলবো, আসো আজকে আমরা আমাদের একটা ফ্লোচার্ট একটু বাদ ছিল, সেই ফ্লোচার্টটা দেখার চেষ্টা করব, অ্যালগরিদমটা। তারপর আমরা কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। ওকে, আসো আমরা পড়ায় চলে যাচ্ছি। স্যার, ছোটবেলা থেকে ম্যাথ করতে গেলে আমরা একটা ব্যাপার সবসময় সামনে আসতো, সেটা হচ্ছে ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তাহলে প্রথমে যদি আমি বলি যে ত্রিভুজ হতে গেলে কয়টা বাহু দরকার, একটা ছোট্ট মানুষ সেও আমাকে অ্যান্সার দিবে স্যার ত্রিভুজ হতে গেলে 3টা বাহু দরকার, অর্থাৎ ত্রিভুজের জন্য 3টা বাহু লাগে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি একটা ত্রিভুজ আঁকি এখানে। এটা আমার একটা ত্রিভুজ, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তাহলে এইটা হচ্ছে ত্রিভুজ। মনে করো এই বাহুটা এ, এইটা বি, এইটা সি। আজকে আমার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা আমার বোর্ডের দিকে খেয়াল করো, ত্রিভুজের 3 বাহুর মান দেয়া আছে।
প্রশ্নটা একটু খেয়াল করো, যে ভালো করে প্রশ্নটা বুঝতে পারবে সে ইনশাআল্লাহ পুরো টপিকটা ভালো করে বুঝতে পারবে। প্রশ্ন বোঝাটা কিন্তু আমাদের জন্য জরুরি। ত্রিভুজের 3 বাহুর মান দেয়া আছে। আমার প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ গঠন করা যাবে কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন কর। তাহলে দেখো আমাদের আজকে মেইন প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, অর্থাৎ তোমাকে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তোমাকে ফাইনালি ডিসাইড করতে হবে যে এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কিনা। তুমি দেখো যে প্রশ্নটা তোমাকে করেছি সেখানে কিন্তু বলা হচ্ছে যাবে কিনা, তার মানে তুমি যদি কথাটাকে অ্যানালাইসিস করো তুমি দেখবে দুইটা অ্যানসার আসছে তোমার সামনে, যে হয় তুমি আমাকে বলবে যে স্যার ত্রিভুজ গঠন করা যাচ্ছে, নয় তুমি আমাকে বলবে স্যার ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। ব্যাপারটা ঠিক এরকম। তো দেখো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজ গঠন করা যাবে কিনা। এখন আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে এই অধ্যায় 5 পড়তে গেলে, অ্যালগরিদম ফ্লোচার্ট পড়তে গেলে তোমাকে ম্যাথের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। যেমন ত্রিভুজ গঠনের শর্ত কি, তোমরা সবাই ম্যাথে এগুলো জেনে এসছো যে ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে এই যে 3টা বাহু, এই 3টা বাহুর কোনো মান শূন্য হতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ ত্রিভুজ গঠন করতে গেলে 3টা বাহু দরকার। এটাকে যদি আমি একটু ম্যাথের ভাষায় বলি যে 3টা বাহু মানে হচ্ছে এরকম যে কোনো বাহুর মান শূন্য হতে পারবে না, অর্থাৎ 3টা বাহু থাকতে হবে। নাম্বার 1। তো দেখো দুইটা কন্ডিশন, এই একটা কন্ডিশন এবং তোমরা আরেকটা কন্ডিশন হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বেশি হবে। তাহলে এই দুইটা কন্ডিশন যদি কেউ ফিল আপ করে তবেই তাকে আমরা ত্রিভুজ বলতে পারবো। আমি আবারও বলছি শর্ত দুইটা, যে ত্রিভুজের 3টা বাহু থাকতে হবে, দ্যাট মিন্স কোনো বাহুর মান শূন্য হতে পারবে না। তাহলে কোনো বাহুর মান শূন্য হতে পারবে না, এটা কি মিন করে যে অবশ্যই তাকে 3টা বাহু দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, এই 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি ম্যাথমেটিক্যালি? দেখো আমরা বলতে পারি a গুণ b গুণ c ইজ ইকুয়াল টু 0, এরকম একটা শর্ত দাঁড় করাবো যে 3টা বাহুর গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা মান 0 আছে, তো এই শর্তটা কাজ করবে না, ত্রিভুজ হবে না। এইভাবে। তো আবার এই দ্বিতীয় যে শর্তটা সেটা আমরা কিভাবে ডিফাইন করব? যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে মনে করো এই 2 বাহুর যোগফল, তাহলে ব্যাপারটা কি হচ্ছে a প্লাস b কার অপেক্ষা বড় হবে? c অপেক্ষা বড় হবে, ইজ গ্রেটার দ্যান c। আবার b এবং c এর যোগফল, তাহলে b প্লাস c কার অপেক্ষা বড় হবে? অপর বাহু। কে আছে অপর বাহু? a, ইজ গ্রেটার দ্যান a। এবং ফাইনালি তুমি কি বলতে পারো? a প্লাস c, a প্লাস c ইজ গ্রেটার দ্যান b। তাহলে তোমাকে দুইটা শর্ত করতে হচ্ছে। প্রথমটা হচ্ছে a ইনটু b ইনটু c ইজ ইকুয়াল টু 0 আছে কিনা, বা নট ইজ ইকুয়াল টু 0, তুমি যা দাও একই রেজাল্ট আসবে। এই শর্তটা চেক করব, তারপরে আমরা এই শর্তটা চেক করব। যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং এখান থেকে এই কাজগুলোর মাধ্যমে আমরা ডিসাইড করব যে আসলে আমরা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে কিনা। এখন আসো এই ফ্লোচার্ট করতে গেলে আমাদের কয়টা সিম্বল লাগবে? এই ফ্লোচার্টটা করতে গেলে বেসিক্যালি তোমাকে 4 থেকে 5টা সিম্বল নিয়ে কাজ করতে হচ্ছে। আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি, আমাকে তোমরা কাইন্ডলি একটু বলো যে ত্রিভুজ গঠন করতে গেলে ফ্লোচার্ট আঁকতে গেলে যে প্রথম যে সিম্বলটা সেটা কোন আকৃতি? তুমি আমাকে বলবে স্যার সেটা একটা ডিম্বাকৃতির সিম্বল হবে এবং সেই সিম্বলটা কি ডিফাইন করবে? শুরু বা শেষ। আমি একটু রিপিট করে নিচ্ছি, আমি কিন্তু খুব স্লোলি আগাচ্ছি, ধীরে ধীরে পড়াবো, তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার না করে আমরা সামনে যাব না। দেন শুরু করার পরে আমাদের কি আছে? ইনপুট। স্যার আমরা ইনপুটের জন্য কোন ডায়াগ্রাম ব্যবহার করি? তুমি আমাকে বলবে স্যার আমরা ইনপুটের জন্য সামান্তরিক ব্যবহার করি। আমরা ইনপুটের জন্য কি ব্যবহার করি? সামান্তরিক ব্যবহার করি। আচ্ছা, তারপরে আসো, তুমি বুঝতেই পারছো যে আমাদের এখানে একটা ডিসিশনের ব্যাপার আছে যে আমার ত্রিভুজ গঠন সম্ভব কিনা। এই জাতীয় প্রশ্ন যখন আসে তখন আমরা ডিসিশন ডায়াগ্রাম, আর ডিসিশনের যে ডায়াগ্রামটা ছিল সেটা হচ্ছে এই যে ডায়মন্ড ডায়াগ্রাম বলি তাকে আমরা, এই ডায়াগ্রামটা তোমরা জানো সবাই। এবং আমাদের
ছোট্ট একটা কানেক্টর লাগে। কেন কানেক্টর লাগে জানো? এই যে ফ্লোচার্টের যে প্রবাহ রেখাগুলো আছে না, অ্যারো চিহ্নগুলো, এই চিহ্নগুলো কখনো একটার গায়ে একটা ছেদ করতে পারবে না। মনে করো দুইটা চিহ্ন এসে এইভাবে ওভারলুপ করে গেল, এই জিনিসটা ফ্লোচার্ট সাপোর্ট করে না। তাই আমরা ছোট্ট একটা বৃত্ত ব্যবহার করি। বৃত্তটা কি করে? বৃত্তটা হচ্ছে এই ওভারলুপটাকে অ্যাভয়েড করায়। ওকে, সেটা আমরা দেখব। তাহলে আসো, আমি তোমাদের সবাইকে বলছি তোমরা প্রশ্নটা একটু তুলে নাও। আমি কিন্তু এটাকে মুছে দিব, আমাকে একটু জায়গা লাগবে, বড় জায়গা লাগবে, আমি এটাকে মুছে দিব। তোমাকে প্রশ্নটা তুলে নিতে বলছি, এবং সাথে আমাকে একটু তোমরা কমেন্টসে জানাতে পারো যে আমার সাউন্ডটা তোমার কাছে ক্লিয়ার আছে কিনা, তুমি বুঝতে পারছো কিনা। ওকে, অনেকেই অ্যানসার করেছো। সামান্তরিক, গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা এই জিনিসটা তুলে ফেলেছো। আমি জিনিসটা মুছে দিব, আমরা মুছে দিয়ে মেইন টপিকসে চলে যাব। আমি জিনিসটা মুছে দিব তোমাদের এখনই, এরপর আমরা মেইন টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, রিফাত বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দ হোসেন বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু ব্যাপারটা তুলে নাও খাতায়, আমি মুছে দিয়ে এখান থেকে শুরু করব। ওকে, রোজা বলেছে জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে তোমরা দেখো, আমি আবার একবার রিপিট করছি স্যার তোমাদের সুবিধার্থে। আমাদের আজকে মেইন প্রশ্নটা কি? ত্রিভুজের কয়টা বাহুর মান দেয়া আছে? 3টা বাহুর মান দেয়া আছে। আমাকে কি কমপ্লিট করতে হবে? যে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, অর্থাৎ এটা দিয়ে ত্রিভুজ তৈরি হবে কিনা, এই জিনিসটাকে প্রমাণ করতে হবে। যদি ত্রিভুজ গঠন করা সম্ভব, তুমি বলবে ইয়েস, প্রিন্ট ট্রায়াঙ্গেল। আবার তুমি যদি ত্রিভুজ গঠন করা সম্ভব না হয়, তখন তুমি বলবে নো, নো ট্রায়াঙ্গেল। এই জিনিসটা আসো আমরা একটু তোমাকে মেইন পড়ার দিকে চলে যাই। তাহলে আসো, আমি এটা মুছে দিলাম জায়গা সংকুলনের জন্য। আমরা এটার জন্য ফ্লো চার্টটা আঁকবো। তো ফ্লো চার্টটা আঁকতে গেলে তুমি দেখো, ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করব? স্টার্ট, শুরু। দেখো, শুরু করার পরে আমাকে প্রথমে কি করতে হয়? তোমরা জানো যে যে কোনো একটা কাজ শুরু করার পরে প্রথমেই আমাদেরকে নিতে হয় হচ্ছে ইনপুট। তো আমি এই ক্ষেত্রে কি নিব? ইনপুট নিব। তোমরা বলো তো আমাকে, ইনপুট নেয়ার জন্য এই যে আমরা একটা ডায়াগ্রাম রেখে এসেছি, সেই ডায়াগ্রামটা কি করতে পারে? ইনপুট এবং আউটপুট নিতে পারে। তো আসো, আমরা ইনপুট নেয়ার জন্য সামান্তরিক ব্যবহার করি। এই যে আমি সামান্তরিক আঁকলাম, এখানে আমরা কি লিখব? ইনপুট। তাহলে আমাকে কয়টা বাহুর মান ইনপুট নিতে হবে? দেখো, ত্রিভুজ গঠনের জন্য কয়টা বাহু দরকার? 3টা। তাহলে আমাকে 3টা বাহুর মান ইনপুট নিতে হচ্ছে। তো আমি এখানে কি বলবো? দেখো, ধরো 3টা বাহু হচ্ছে a, b, c। ওকে, তো আমরা 3টা বাহু নিয়ে নিলাম। 3টা বাহু কি? a, b, c। এখন আসো, আমাকে এই 3টা মান নিয়ে তো বসে থাকলে চলবে না। ওই যে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, আমাদেরকে দুইটা শর্ত নিয়ে কাজ করতে হচ্ছে। এই যে দেখো, আমার শর্ত দুইটা আমি এখানে লিখে দিয়েছি। এই শর্ত দুইটা আমি এখানে চেক করব। যেমন ফার্স্টে আসো, তোমাকে যদি বলা হয় যে তুমি এটাকে চেক করো, আমরা চেক করার জন্য সবসময় ডায়মন্ড ডায়াগ্রাম ব্যবহার করব। তো আমি একটা কথা বলে রাখি, এই কথাটা তোমার সি প্রোগ্রামিং যখন তুমি করবে তখন তোমার কাজে লাগবে। কথাটা হচ্ছে, 3টা অপারেশন আছে, এন্ড অপারেশন, অর অপারেশন এবং নট অপারেশন। তোমরা 3.2 যে লজিক গেটের চ্যাপ্টারটা ছিল, এই 3টাকে বলা হয় লজিক্যাল অপারেশন। এই এন্ড এর জন্য আমরা সি প্রোগ্রামিং এ দুইটা ডাবল এন্ড ব্যবহার করি, অর এর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি, এবং নট এর জন্য আমরা এই বিস্ময়বোধক চিহ্নটা ব্যবহার করি। আমি তোমাদের সবাইকে বলবো, এই পার্টটুক তুলে নাও, এইখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। এই 3টাকে বলা হয় লজিক্যাল অপারেশন। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে সি প্রোগ্রামিং এ লজিক্যাল অপারেশন কয়টি? অ্যানসার হবে 3টি। কি কি? এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। নাম্বার 1, এন্ড অপারেশনের জন্য কিভাবে প্রকাশ করা হয়? দুইটা এন্ড সাইন। তোমরা যে কিবোর্ডে দেখবে দুইটা এন্ড সাইন দেয়া আছে, এই এন্ড সাইনটা হচ্ছে এন্ড অপারেশনকে প্রকাশ করে। অর অপারেশনটা হচ্ছে কি? এই জাস্ট দুটো লম্বা টান, লম্বা লম্বা দুটো টান, সে অরকে প্রকাশ করে। নট, এই বিস্ময়বোধক চিহ্নটা হচ্ছে নটকে প্রকাশ করে। এবং তোমরা জানো এন্ড অপারেশন কিসের কাজ করে? গুণ। অর অপারেশন কিসের কাজ করে? যোগ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের 3.2 এ পড়া ছিল। এন্ড কিসের কাজ করবে? গুণের। অর কিসের কাজ করবে? যোগের। ঠিক আছে, তো তুমি দেখো এই জায়গাটাতে
এই জায়গাটাতে তোমার যে প্রথম কন্ডিশনটা আছে এই জায়গায় আমরা কোন কন্ডিশনটা ব্যবহার করব আমাকে একটু তোমরা অ্যানসার দাও তো আমি দেখি যে আমরা এখানে কি এন্ড অপারেশনটা ব্যবহার করব নাকি অর অপারেশনটা ব্যবহার করব বলো তো আমার এই জায়গাটায় কোন অপারেশনটা আসবে এন্ড অপারেশন আসবে নাকি অর অপারেশন আসবে আমি একটু জানতে চাচ্ছি আমাকে বলো তারপরে আমি পড়ায় চলে যাচ্ছি আমি কিন্তু পড়ার মাঝখানে কোশ্চেন করে দেখব যে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো কিনা এখানে কোন অপারেশনটা চলে আসবে এন্ড অপারেশন নাকি অর অপারেশন একটু জানতে চাচ্ছি আমাকে বলো কমেন্টস করে তারপরে আমি যাচ্ছি ইয়েস মনি কমেন্টস করেছে এন্ড ফয়সাল কমেন্ট করেছে এন্ড গুড থ্যাংক ইউ সো মাচ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আসো তো আমরা কি করব তিনটা বাহু তাহলে আমি কি লিখব এ এন্ড বি এন্ড সি ইজ নট ইকুয়াল টু 0 আমার কন্ডিশনটা খেয়াল করো বা তুমি যদি বলো যে তিনটা বাহুর গুণফল তুমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও আমি একটু জায়গা নিচ্ছি দেখো আমরা এইভাবে বলতে পারি তিনটা বাহু এ এন্ড বি এন্ড সি অর্থাৎ এ গুণ বি গুণ সি ইজ ইকুয়াল টু 0 তুমি এখানে দুইটা জিনিস ধরতে পারো নট ইকুয়াল এর বিপরীত হচ্ছে ইকুয়াল আর ইকুয়াল এর বিপরীত হচ্ছে নট ইকুয়াল তুমি যে কোনোটা তোমার ইচ্ছা মতো ধরতে পারো তো দেখো a and b and c is equal to 0 এই কন্ডিশনটা কি হতে পারে দেখো এই কন্ডিশনটা সত্য হতে পারে তোমরা জানো বা মিথ্যাও হতে পারে ধরো আমি বললাম ইয়েস অর্থাৎ এই তিনটা বাহুর গুণফল 0 আসছে এই কথাটাকে যদি সমর্থন করো তাহলে বলবা ইয়েস যদি সমর্থন না করো তাহলে তুমি বলবা কি নো আমি একটা একটা সাইড করে কমপ্লিট করছি তোমরা দেখো যদি তুমি বলো ইয়েস তার মানে তিন বাহুর গুণফল কত 0 নিশ্চয়ই তাহলে কোন বাহুর মান কি আছে 0 আছে লজিকটা আরেকবার বোঝার চেষ্টা করো a গুণ b গুণ c ইজ ইকুয়াল টু আমি কত বলেছি 0 তাহলে তিনটা মানকে গুণ করে যদি শূন্যের সাথে কম্পেয়ার করো আর যদি শূন্যই চলে আসে তার মানে লজিকটা কি হচ্ছে যে কোনো একটা বাহুর মান বা দুইটা বাহুর মান কি আছে 0 আছে মিনিমাম একটা বাহুর মান তো 0 আছে তার মানে ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয় তুমি এই পাশ থেকে বলে দিতে পারো এই পাশ থেকে বলে দিতে পারো কি বলে দিতে পারো যে প্রিন্ট এটা আমার আউটপুট কি বলবো প্রিন্ট নো ট্রায়াঙ্গেল অর্থাৎ এখানে তোমার ট্রায়াঙ্গেল প্রিন্ট করা সম্ভব না কেন সম্ভব না কারণ এখানে কারো না কারো মান 0 আছে এই যে আমার শর্তে বলা ছিল যে ত্রিভুজ গঠন করতে গেলে কারো মান 0 থাকা চলবে না ওকে যদি তোমার নো আসে তার মানে আমার কন্ডিশন পারফেক্ট যে তিন বাহুর গুণ করেছি তাকে শূন্যের সাথে কম্পেয়ার করে দেখলাম যে 0 আসে না তার মানে অবশ্যই তিনটা বাহুর মান দেয়া আছে তিনটা বাহুর কোনো না কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দেয়া আছে বা কিছু দেয়া আছে ভগ্নাংশ হোক সেটার মান 0 না এটা তুমি কনফার্ম তখন তুমি সেকেন্ড কন্ডিশনটাতে চলে যাবে এই যে আমার সেকেন্ড কন্ডিশনটা ছিল দেখো এখানে কি ছিল a + b অর্থাৎ ওই যে সূত্রটা ত্রিভুজ গঠন করতে গেলে কি প্রথম শর্ত হচ্ছে কি কারো মান 0 আছে কিনা কম্পেয়ার করব দ্বিতীয় সূত্র কি যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় কিনা এটাকে কম্পেয়ার করব তাহলে এখানে আবার কি হচ্ছে দেখো এখানে তুমি যদি কন্ডিশনটা আঁকো এই কন্ডিশনটা হচ্ছে এরকম আমি এটাকে একটু বাম দিকে নিয়ে যাচ্ছি আমাদের সুবিধার জন্য আমরা একটু বামে আছি কারণ আমাদের এখানে জায়গা লাগবে এর জন্য আমরা বামে চলে যাচ্ছি প্রিন্ট কি বলছো নো ট্রায়াঙ্গেল ওকে এখন আসো যদি নো হয় যখন নো হচ্ছে তুমি কিন্তু এখানে আবার চেক করছো এখানে আবার চেক করছো কি চেক করছো দেখো ওই যেমন এই শর্তটা দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় কিনা তাহলে কি হচ্ছে দেখো a + b is greater than c খেয়াল করো আবার তুমি যদি বলো এখানে মাঝখানে তুমি কি অপারেশন ইউজ করবা and তারপরে কি বলবা b + c is greater than a তারপর তুমি কি বলবা and আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি and c + a is greater than b অর্থাৎ a b এর যোগফল c এর চেয়ে বড় হবে b c এর যোগফল a এর চেয়ে বড় হবে এবং c a এর যোগফল
বি এর চেয়ে বড় হবে। একেও তুমি জিরোর সাথে কম্পেয়ার করো যে তিনটা কন্ডিশন তোমার মিললো কিনা, তিনটা কন্ডিশন ঠিক আছে কিনা, তাকে কম্পেয়ার করবো কার সাথে? জিরোর সাথে। তো দেখো তোমার এই তিন বাহুর গুণফলকে বা এই তিন আসলে এখানে তোমার এই জিনিসটা দরকার নাই, তুমি এই তিনটে চেক করো। a plus b is greater than c into b plus c is greater than a into c plus a is greater than a। যদি এই কন্ডিশনটা, যদি তোমার এই কন্ডিশন থেকে কয়টা জিনিস আসবে? দুইটা। এটা থেকে কয়টা জিনিস আসবে বলো আমাকে? দুইটা জিনিস আসছে। তো তুমি এখান থেকে কি আসতে পারে দেখো, ইয়েসও আসতে পারে, নো আসতে পারে। কি আসতে পারে? ইয়েসও আসতে পারে, নো আসতে পারে। তো যদি তোমার এটা সত্য হয়, ইয়েস হয় যে হ্যাঁ দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে ইয়েসে গিয়ে তুমি কি বলে দিবে? প্রিন্ট ট্রায়াঙ্গেল। আর এই কন্ডিশনটাও যদি তোমার মিথ্যা হয়, খেয়াল করো, তোমার এই কন্ডিশনটাও যদি তোমার মিথ্যা হয়, আমি জায়গার জন্য একটু এভাবে আঁকছি, তাহলে কিন্তু আবার কি হয়ে যাচ্ছে আমি আরেকবার বুঝাবো। নো, অর্থাৎ ত্রিভুজ গঠন করা সম্ভব না। মানে কি? এর ভিতরে কোনো না কোনো একটা শর্তকে সে ব্রেক করেছে, অর্থাৎ দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় নি, তার মানে সে ত্রিভুজ গঠন করবে না। তাহলে এইভাবে তোমাকে দুই পাশ থেকে রেজাল্ট আসবে, হয় সে বলবে প্রিন্ট ট্রায়াঙ্গেল, নো ট্রায়াঙ্গেল, আর নয় সে বলবে ইয়েস ইউ ক্যান প্রিন্ট ট্রায়াঙ্গেল। দেন ফাইনালি এই দুই পাশ থেকে প্রবাহ রেখা এখানে আসবে, এই কানেক্টর দিয়ে কানেক্ট হবে, তারপরে এখান থেকে কি হবে? এন্ড। এই হচ্ছে আমার মেইন ফ্লোচার্ট। তোমরা জানো ফ্লোচার্টটা তুমি যদি পারো, অ্যালগরিদমটা তুমি জাস্ট এক নিমিষে করে ফেলতে পারবে। আমাকে একটু তোমরা জানাও যে এই যে ফ্লোচার্টটা আমি করালাম, এর মাঝখানে কোন জায়গাটা তুমি প্রবলেম ফেস করছো। আমি ঠিক ওই জায়গাটা নিয়ে আলোচনা করব। স্যার আমাকে তোমরা একটু কমেন্টসে জানাতে পারো যে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা, বা কোন জায়গাটা তুমি প্রবলেম ফেস করছো। আমি আরেকবার বুঝাবো। ইয়েস, মেহেদি বলেছে স্যার আরেকবার বুঝান। ইনশাআল্লাহ আমি আরেকবার বুঝাবো। এতটুকুর মধ্যে কোন জায়গাটা প্রবলেম আছে একটু দেখো, কোনো জায়গাটা প্রবলেম আছে কিনা, তারপরে আমি পরের জায়গায় চলে যাচ্ছি। বুঝতে পেরেছো এই পর্যন্ত? ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ফাইনালি আরেকবার জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি। আরেকবার দেখো, আমাকে কি বলেছে? ত্রিভুজের তিন বাহুর মান দেয়া আছে, ত্রিভুজ গঠন করা যাবে কি না। আমি তোমাদের সবাইকে বলছি আরেকবার, আমার সাথে পুরোটা মিলিয়ে নাও, তুমি বুঝলে কিনা জিনিসটা। আমাকে প্রশ্ন করেছে ত্রিভুজের তিন বাহুর মান দেয়া আছে, ত্রিভুজ গঠন করা যাবে কি না। তো এই যে দেখো দুইটা ডিসিশন চলে আসছে, প্রিন্ট ট্রায়াঙ্গেল অর প্রিন্ট নো ট্রায়াঙ্গেল। তাহলে এই দুইটা ডিসিশনে তোমাকে আসতে গেলে দুইটা শর্ত নিয়ে কাজ করতে হচ্ছে। প্রথমে কি চেক করতে হচ্ছে? তিনটা বাহুর মধ্যে কারো মান শূন্য আছে কিনা। তিনটা বাহুর মধ্যে কারো মান কি আছে কিনা? শূন্য আছে কিনা, সেটা চেক করছো। তাহলে দেখো স্টার্ট। প্রথমে তোমাকে ইনপুট নিতে হচ্ছে। কয়টা বাহুর মান ইনপুট নিচ্ছ? তিনটা। মনে করি তিনটা বাহু, একটা এ, একটা বি, একটা সি। চলে আসো এখন কন্ডিশনে। কয়টা কন্ডিশন চেক হবে? দুইটা। এই যে দেখো দুইটা কন্ডিশনাল ডায়াগ্রাম দিয়েছি আমি। আসো, প্রথম কন্ডিশনটা কি? তিন বাহুর মান তার ভিতরে কোনো জিরো আছে কিনা, অর্থাৎ কোনো একটা বাহুর মান যদি শূন্য হয় তাহলে কিন্তু তুমি ত্রিভুজ গঠন করতে পারবে না, কারণ তিনটা বাহু তো নাই। এই কন্ডিশনটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করেছি? এ এন্ড বি এন্ড সি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি এখানে এন্ড কেন ব্যবহার করলেন? হোয়াট ডু ইউ মিন বাই এন্ড? আমি তার ব্যাখ্যা এখানে দিয়েছি। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তিনটা লজিক্যাল অপারেশন আছে, এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। এন্ড অপারেশন কিসের কাজ করবে? গুণের কাজ। অর কিসের কাজ করবে? যোগের কাজ। নট কিসের কাজ করবে? বিপরীতের কাজ। সেটা আমি পরে আসছি, আমাদের এখন দরকার হচ্ছে জাস্ট এন্ড অপারেশন। এন্ড মানে কি? গুণ। তাহলে তুমি সেটাকে যদি চেক করো, এ গুণ বি গুণ সি ইজ ইকুয়াল টু কত বলেছো? 0। মনে করো এটা ইয়েসও হতে পারে, নো হতে পারে। আমি একটা সাইড তোমাকে বুঝাই। যদি ইয়েস হয়, যদি তোমার এখানে ইয়েস হয়, তার মানে কি? এ যে বাহু, বি বাহু আর সি যে বাহু আছে, তার মধ্যে কারো না কারো মান 0 আছে। তার মানে ইয়েস হলে তুমি কি বলে দিচ্ছ? নো ট্রায়াঙ্গেল। অর্থাৎ এখানে ট্রায়াঙ্গেল প্রিন্ট করা বা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা সম্ভব হবে না, কারণ কারো না কারো মান 0 আছে। ওকে, যদি নো হয় তাহলে কিন্তু তুমি শিওর হয়ে যাচ্ছ যে কারো মান এখানে শূন্য আমার
নেই, দেন তুমি সেকেন্ড কন্ডিশনটায় যাবে। সেকেন্ড কন্ডিশনটা কি, যে ত্রিভুজ হতে গেলে কি হচ্ছে ঘটনাটা, যে যে কোনো দুই বাহুর যোগফল অপর যে বাহুটা আছে তার চেয়ে বড় হতে হবে। তাহলে এই কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে এরকম, a plus b is greater than c এবং b plus c is greater than a এবং c plus a is greater than b। অর্থাৎ এই তিনটা মিলে কিন্তু একটা কন্ডিশন, কথা কিন্তু একটাই, যে যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় কিনা। ইয়েস, যদি বলে যে ইয়েস হ্যাঁ এই কন্ডিশনটা সে ফুলফিল করেছে, তখন কিন্তু তুমি বলছো প্রিন্ট ট্রায়াঙ্গেল। কিন্তু সে তোমার যদি এই কন্ডিশনটা ফুলফিল না করে, তখন কিন্তু তুমি জানো যে ম্যাথমেটিক্যালি সেখানে ত্রিভুজ ক্রিয়েট করা সম্ভব না, তখন তুমি বলে দিচ্ছ নো ট্রায়াঙ্গেল। এবং এই দুইটা দিকের যে কোনো একটা দিক লজিক্যালি রান করবে, করে এইখান থেকে তোমাকে আউটপুট দিবে, শেষ। আউটপুট এখানে দিলেই এখান থেকে প্রোগ্রামটা টার্মিনেট করবে, মানে শেষ হবে। আশা করি তোমরা আমার এই ফ্লোচার্টটা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাবাসসুম বলেছিল স্যার আপনি আরেকবার একটু বোঝান। আমি কিন্তু আরেকবার বোঝানোর ট্রাই করেছি। যারা ক্লাসে মনোযোগ দিয়েছো মনে হচ্ছে বুঝতে পারছো। আমাকে একটু কমেন্টসে জানাও যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। তোমরা আমাকে কমেন্টসে জানাও যে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝো তারপরে আমি অ্যালগরিদমে যাব। এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো তারপরে আমি অ্যালগরিদমে যাব। আচ্ছা, নাফিস বলেছে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু জানাতে পারো কমেন্টসে তোমরা আমার এই পড়াটা বুঝতে পেরেছো কিনা। যদি বোঝো তারপরেই আমি শুধুমাত্র পরের সেকশনে যাব, নাহলে আমি আবার বুঝাবো। তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝবে, প্রবলেম থাকবে, আমি আবার বুঝাবো। আচ্ছা, সিয়াম বলেছে জি স্যার ক্লিয়ার। আচ্ছা, রিফাত বলেছে ক্লিয়ার, রোজা বলেছে ক্লিয়ার, ফয়সাল বলেছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ফাহিম বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমরা, তুমি বলো তো, ফ্লোচার্ট হয়ে গেলে আমরা সাথে সাথে কি শুরু করে দেই? মনি বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, ফয়সাল বলেছে বুঝতে পেরেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সকালবেলা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করছো, এজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি কিসে? অ্যালগরিদমে চলে যাচ্ছি। স্যার আসো আমরা এই জিনিসটাকে যদি অ্যালগরিদম আকারে ডেভেলপ করি, তুমি দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিয়েছিলাম যে কেউ যদি ফ্লোচার্ট করতে পারে, ফ্লোচার্টটাকে যে খুব সহজে করতে পারবে, তার জন্য কিন্তু অ্যালগরিদমটা কোনো ব্যাপার হবে না। অর্থাৎ এই ফ্লোচার্টটাকে তুমি যখন বাংলা করে দিচ্ছ, এই ফ্লোচার্টটাকে তুমি যখন বাংলা করে দিচ্ছ তোমার মতো করে সহজ ভাষায়, তখন সেটা কিন্তু অ্যালগরিদমে কনভার্ট হয়ে যাচ্ছে। তো দেখো আমরা এগুলোকে যদি স্টেপ আকারে ধরি, এটা আমার 1, এটা 2, এটা 3, মনে করো এটা 4, এটা 5, এটা 6, আর এটা হচ্ছে আমার 7। তাহলে দেখো এই পুরো ফ্লোচার্টটার ক্ষেত্রে আমাকে টোটাল কয়টা স্টেপ নিয়ে কাজ করতে হচ্ছে? 7টা। আসো আমি এটাকে অ্যালগরিদমে যদি কনভার্ট করি, তাহলে প্রথমে কি ধাপ 1, দেখো ধাপ 1 এ কি স্টার্ট লিখেছি, তার মানে আমার কাজটাকে কি করতে হবে? শুরু করতে হবে। তাহলে আমি এখানে বললাম শুরু। ওকে ফাইন। 2 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপে আমরা কি করেছি আমাকে একটু বলো তো। 2 নাম্বার ধাপে আমরা কি করেছি? 2 নাম্বার ধাপটাতে আমরা কি করেছি বলতে পারবে আমাকে? অবশ্যই তোমরা অ্যানসার দিবে স্যার আপনি 2 নাম্বার ধাপে ইনপুট নিয়েছেন। কি নিয়েছেন? ইনপুট। তাহলে আমি এখানে কি বলবো? দেখো ধাপ 2 এবিসি। বাবা এবিসি কি? এখানে ত্রিভুজের 3টা বাহু। তাহলে আমি এখানে কি লিখবো একটু ব্যাখ্যা করে লিখি। ত্রিভুজের 3 বাহুর মান কি কি? 3 বাহুর মান a, b, c গ্রহণ করি। তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এই কন্ডিশনটায় যেতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে? ত্রিভুজের 3 বাহুর মানকে গ্রহণ করতে হবে। ওকে, দেন আসো আমি যাব কোথায়? ধাপ 3। ধাপ 3 নাম্বার ধাপে কি হচ্ছে দেখো, ওই যে কন্ডিশন ছিল 3টা বাহুর মধ্যে কারো মান 0 আছে কিনা। তাহলে তুমি জাস্ট এইটা লিখে দিবে, এই কন্ডিশনটা লিখে দিবে। কি লিখে দিবে? আমি আরেকবার লিখছি, a
and B and C, এখানে 0 কিনা, তাহলে লেখো A and B and C। এখানে তুমি বড় হাতের ABC ইউজ করতে পারো, ছোট হাতের ABC ইউজ করতে পারো, তো ভ্যারিয়েবল, সমস্যা নেই। তাহলে কি হচ্ছে A and B and C is equal to 0। এটা কি একটা শর্ত? এটা কি একটা শর্ত? দেখো তাহলে কি বলবা, এই শর্তটি সত্য হলে কয় নং ধাপে যাই? 5। মিথ্যা হলে কয় নং ধাপে যাই? 4। খুবই সিম্পল, এই জিনিসটা তুলবা, তুলে কি বলবা যে এই শর্তটা সত্য হলে 5 নং ধাপে যাই, মিথ্যা হলে 4 নং ধাপে যাই। তাহলে কি লিখবো? শর্তটি কি হলে, ইয়েস মানে কি ট্রু, সত্য হলে কয় নং ধাপে যাব? 5 নং ধাপে যাই। মিথ্যা হলে বা অন্যথায়, সত্যর মিথ্যা বা সত্যর অপোজিট কি? মিথ্যা। আমি কি লিখলাম? অন্যথায়। অন্যথায় মানে কি? বিপরীত, মিথ্যা। মিথ্যা হলে কয় নং ধাপে যাই? 4 নং ধাপে যাই। 4 নং ধাপে যাই। ওকে, তাহলে কি হচ্ছে যে এই যে শর্তটা, এটা যদি সত্য হয় তবে আমরা 5 নং ধাপে যাব, মিথ্যা হলে বা অন্যথায় আমরা কয় নং ধাপে যাব? 4 নং। ওকে ফাইন, দেন 4 নাম্বার ধাপে চলে এসেছি। তুমি দেখো 4 নাম্বার ধাপ আবার একটা কন্ডিশনাল ধাপ, এখানে আবার একটা শর্ত আছে, তাহলে এই শর্তটা তোমাকে চেক করতে হচ্ছে। তাহলে পুরো জিনিসটা তুমি লিখে ফেলো, A plus B is greater than C and B plus C is greater than A and A plus C is greater than B। আমি পুরো জিনিসটা তুললাম, তাহলে এটা কি একটা শর্ত? তুলে কি বলবো যে এই শর্তটি সত্য হলে, দেখো এই যে শর্তটা যদি সত্য হয় তাহলে তুমি কয় নাম্বার ধাপে যাচ্ছ? এটা 6। তাহলে সত্য হলে কয় নাম্বার ধাপে যাই? 6 নং ধাপে যাই। সত্য হলে 6 নং ধাপে যাই। অন্যথায় বা যদি মিথ্যা হয় তাহলে তুমি আবার 5 নাম্বার ধাপে ফেরত যাচ্ছ। তাহলে এই শর্তটি সত্য হলে 6 নং ধাপে যাই, অন্যথায় কয় নং ধাপে যাব আমি? 5 নং ধাপে যাই। ওকে, এখানে কিন্তু কঠিন কোনো ব্যাপার না, তোমরা সবাই বলবে যে স্যার জিনিসটা খুবই সহজ। ফাইনালি আমার কয়টা ধাপ বাদ আছে? 5 আর 6, আউটপুটের দুইটা ধাপ। তাহলে আমি এখানে কি বলবো? ধাপ 5 নাম্বার ধাপে তুমি কি বলছো? ত্রিভুজ গঠন করা সম্ভব নাকি সম্ভব না? তুমি রেজাল্ট দিচ্ছ যে নো ট্রায়াঙ্গেল। তুমি যদি এটাকে বাংলা করো তোমার মতো করে, তুমি কি বলবা? ত্রিভুজ গঠন সম্ভব নয়। তাহলে আমরা এটা লিখবো, ত্রিভুজ গঠন কি নয়? সম্ভব নয় প্রদর্শন করি। মানে রেজাল্ট দিচ্ছি, প্রদর্শন করি। ওকে, তাহলে ধাপ 6 এ এসে কি হচ্ছে দেখো? প্রিন্ট ট্রায়াঙ্গেল। তার মানে কি হচ্ছে? ধাপ 6 সেখানে কি ট্রায়াঙ্গেল গঠন সম্ভব। তাহলে তুমি সেম জিনিসটা, বিপরীত জিনিসটা লিখে দাও। এক্ষেত্রে হচ্ছে ত্রিভুজ গঠন সম্ভব প্রদর্শন করি। আমি সংক্ষেপে লিখলাম জায়গার জন্য, তোমরা বুঝতে পারছো আমি কি লিখছি। ধাপ 7 শেষ। তাহলে দেখো তুমি, আমি মোটামুটি ভাবে তোমাকে পুরো জিনিসটা, মোটামুটি না, আমি পুরো জিনিসটা তোমাকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিয়েছি। আমার মনে হচ্ছে আমার কোনো শিক্ষার্থী যদি ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে দেখে, একটু সামান্যতম মনোযোগ যদি সে দেয়, তার কাছে এই জিনিসটা এখন কঠিন হওয়া উচিত হবে না বা কঠিন হতে পারে না, এটা আমার বিশ্বাস। দেখি আমার বিশ্বাস ঠিক আছে কিনা। আমাকে তোমরা কমেন্টস করে একটু জানাতে পারো যে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার কিনা, বুঝছো কিনা। কোনো ধাপ যদি না বোঝো আমি আবারও বুঝাবো, যতক্ষণ পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হবে আমি বোঝানোর ট্রাই করব। আমাকে একটু জানাও। ইয়েস, রিফাত বলেছে স্যার অনেক সহজ। হ্যাঁ, তুমি বুঝলে তোমার কাছে অবশ্যই সহজ লাগবে। আচ্ছা, ক্লিয়ার। ওকে, আমাকে কমেন্টসে জানাও এই জিনিসটা ক্লিয়ার কিনা, তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। নাফিসা বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাসটা অনেক মনোযোগ সহকারে দেখছো, আমার বিশ্বাস। এবং এই জিনিসটা তুমি দেখতেই পাচ্ছ যে পুরোটাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল লজিক। তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, সামান্যতম মনোযোগ যদি দাও, কঠিন কিন্তু কিছু না। তাহলে ফাইনালি
সরি, ফাইনালি আমরা আজকে কি শিখলাম? অ্যালগরিদম ফ্লোচার্ট। কিসের অ্যালগরিদম ফ্লোচার্ট? ত্রিভুজের 3 বাহুর মান দেয়া আছে, ত্রিভুজ গঠন করা যাবে কি না, ত্রিভুজ গঠন করা পসিবল কি না, এই জিনিসটার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা বাহু নিব? 3টা। কয়টা কন্ডিশন চেক করব? 2টা। প্রথম কন্ডিশন কি? 3 বাহুর মধ্যে কারো মান শূন্য আছে কিনা। যদি শূন্য থাকে বলবো যে না, এখানে ত্রিভুজ হবে না। সহজে বলছি, তোমার মতো করে। যদি না থাকে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। আরেকবার চেক করব। কি চেক করব? দ্বিতীয় কন্ডিশন কি? 3 বাহুর মধ্যে 2 বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় কিনা। তাহলে a প্লাস b গ্রেটার দ্যান c এবং b প্লাস c গ্রেটার দ্যান a এবং c প্লাস a গ্রেটার দ্যান b। অর্থাৎ এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা কি বলবো? ইয়েস, উই ক্যান প্রিন্ট ট্রায়াঙ্গেল। যদি এই কন্ডিশনটার মধ্যে কোনো একটা মিথ্যা হয় তখন বলবো যে না, ত্রিভুজ গঠন করা সম্ভব না। ফাইনালি এখান থেকে প্রোগ্রামটা টার্মিনেট হবে। এই জিনিসটাকে আমরা এখানে কি লিখে কনভার্ট করে দিয়েছি অ্যালগরিদমে। ওকে, আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এখানে আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি যে তোমাদের কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে। এই ব্যাপারটা তুলে নাও। তুলে নেওয়ার পরে আমি তোমাদের শেষের দিকে চলে যাব। তুলে নেওয়ার পরে আমি কিছু এমসিকিউ নিয়ে কিছু কথা বলবো। যেমন আমি তোমাদেরকে বলতে চাই যে অনেকে আমাকে বলে যে স্যার আমি এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করব। 2টা ওয়ে আছে। তুমি যদি প্রিভিয়াস কোনো টেস্ট পেপার কালেক্ট করতে পারো, সেখানে প্রচুর এমসিকিউ দেয়া আছে অধ্যায় ভিত্তিক। 1 2 3 4 5, আবার 5 এর আবার সেখানে আলাদা করে দেয়া আছে। 5 এর 5.1 এর যে অংশগুলো সেটা আলাদা দেয়া আছে, 2 এর অংশগুলো আলাদা দেয়া আছে। এখানে একটা জিনিস দরকার, তোমার ইচ্ছা। তুমি যদি ইচ্ছা করো যে স্যার আমি জিনিসগুলো পড়বো, কোথা থেকে পড়বা ওটা তোমার সামনে অটোমেটিক চলে আসবে। এবং তোমরা খেয়াল করো, আমি তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের শেষে এখানে কিন্তু দেখো টপিক বলে দিয়েছে প্রোগ্রামিং ভাষা। ওই যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ওই জিনিসগুলো আলাদা করে এমসিকিউ দেয়া আছে। তুমি এই যদি বইটা যদি সামনে নাও, দেখো এখানে অ্যালগরিদমের এমসিকিউ দেয়া আছে। তারপরে তুমি দেখো এই যে এই পাশে দেখো ফ্লোচার্টের এমসিকিউ দেয়া আছে। এবং এই এমসিকিউ গুলো তুমি করতে গেলে দেখবা আমরা যে পড়াগুলো পড়েছি তার মাঝখান থেকে, বাট তোমার মাথায় প্রশ্নের সেটআপটা থাকতে হবে। যদি কোন ধরনের এমসিকিউ আসতে পারে, আসলে সেগুলোর অ্যান্সার কি হতে পারে, এই কনসেপ্টটা শুধু তোমার দরকার। যেমন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ফ্লোচার্টে প্রোগ্রাম শুরু করার জন্য কোন সিম্বল ব্যবহৃত হয়। 4টা সিম্বল দিয়ে দেবে, এইটা 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 এইটা। অবশ্যই তুমি এই সিম্বলটা টিক দিবা, ডিম্বাকৃতি। বলতে পারে প্রোগ্রামের সিদ্ধান্ত গ্রহণের জন্য কোন সিম্বলটি ব্যবহৃত হয়, তখন তুমি অবশ্যই এই সিম্বলটা দেখাচ্ছ। এই জাতীয় প্রশ্ন আসবে। বুঝতে পেরেছি? আবার কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে, বোঝাবুঝির কিছু না, এটা জিনিসটাই মুখস্থ। যেমন ফ্লোচার্ট কয় প্রকার, অ্যান্সার দিতে পারবো? আমাকে কেউ একটা এমসিকিউর অ্যান্সার দাও তো আমি দেখি যে ফ্লোচার্ট কয় প্রকার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসের। একটা জিনিসের অ্যান্সার আমাকে একটু দাও, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। আমাকে কেউ অ্যান্সার দিতে পারবা ফ্লোচার্ট কয় প্রকার? আমি একটা পরীক্ষা নিলাম, দেখি কে পাস করে পরীক্ষায়। ফ্লোচার্ট কয় প্রকার? কেউ কি দিয়েছে অ্যান্সার? ফ্লোচার্ট কয় প্রকার জানতে চাচ্ছি, বলো আমাকে। এমসিকিউ পরীক্ষা নিব আজকে, 2-3টা এমসিকিউ জিজ্ঞাসা করব, যে আগে অ্যান্সার দিতে পারে। ইয়েস, ফার্স্ট হয়েছে নাফিসা বলেছে 2 প্রকার। থ্যাংক ইউ। ফ্লোচার্ট 2 প্রকার, একটা সিস্টেম ফ্লোচার্ট, একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। সেকেন্ড হয়েছে ফয়সাল, থার্ড হয়েছে রিফা। এই আমি কিন্তু ক্লাসে যখন এমসিকিউ পড়াতাম, দেখো আমি কিন্তু এইভাবে মজা করেই পড়াতাম। আমি ওই ফিলিংসটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমরাও আমার সাথে পার্টিসিপেট করছো। ব্যাপারটা হচ্ছে তোমার ইচ্ছা। তোমার যদি ইচ্ছা থাকে তোমাকে কেউ দমায় রাখতে পারবে না। দেখো আমাদের পড়াশোনার যদি ইচ্ছা না থাকতো, আমরা কিন্তু ঘরে বসেও এত সুন্দরভাবে বুঝাতে পারতাম না, তোমরাও বুঝতে না। তোমার এবং আমার দুইজনেরই ইচ্ছা আছে যে না, আমরা ঘরে বসে হলেও শিখতে চাই। তাই আজকে সকালবেলা আমি এখানে তোমাদেরকে শিখাতে আসছি। তো তোমরা যদি চাও, তুমি যে কোনো কিছু সম্ভব। জাস্ট তুমি একটা জিনিস নিজের মধ্যে বিলিভ রাখো, বিশ্বাস রাখো, আমি পারবো। তুমি যদি একবার বলো স্যার কলেজ বন্ধ, ভালো লাগছে না, এভাবে হচ্ছে না, হবে না। বাট তুমি যদি বলো যে স্যার হচ্ছে, পড়ছি, বুঝতে পারছি, চেষ্টা করছি, অবশ্যই তুমি পারবে। তো আমরা ক্লাসের আজকে এখানেই ক্লাসটা শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে আমি আবারও বলতে যাচ্ছি, একটা কথা মনে রাখবা, এই জিনিসগুলো কখনো চোখ দিয়ে দেখে হবে না। এই জিনিসগুলো অবশ্যই খাতায় লিখে লিখে মনে রাখতে হবে। লেখাটাকে অবশ্যই প্রায়োরিটি দিবা। তোমার কাছে এটা দেখে অনেক সহজ মনে হবে, স্যার তো অনেক ইজি স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার, পরীক্ষা একেবারে লিখে করে দিব। কিন্তু তুমি দেখবা যখনই তুমি না দেখে লিখতে যাবা, আচ্ছা কোনটা যেন ইয়েস ছিল,
কোনটা যেন নো ছিল, এই কনফিউশনগুলো তৈরি হবে। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমরা যে পড়াগুলো পড়াচ্ছি এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বেশি, লজিক্যাল জিনিস বেশি। ইএস এর জায়গায় নো হয়ে গেলে, নো এর জায়গায় ইএস হয়ে গেলে পুরো জিনিসটা মাটি, পুরোটা কেটে দিবে। দেখো পুরো প্রোগ্রামটা করেছো, এখানে দিয়েছো ইয়েস, এখানে দিয়েছো নো, স্যার কিন্তু 1 মার্কসও দিবে না, কারণ পুরো লজিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারের পড়াগুলো অবশ্যই বাসায় বসে বসে লিখে প্র্যাকটিস করবা। তোমরা বাসায় যেহেতু আছো, অনেক সময় আছে তোমাদের হাতে, এই সময়টাকে কাজে লাগাও। ইনশাআল্লাহ এই সময়টাকে তুমি যদি কাজে লাগাতে পারো, নেগেটিভলি না পজিটিভলি নিয়ে যদি কাজে লাগাতে পারো, ইনশাআল্লাহ এর বেনিফিট তুমি সামনে পাবে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।